আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সাবুদানা বরফি রেসিপি। শ্রাবণ মাস চলছে, বাবার মাস। অনেকেই বাবার পুজো করে থাকেন, বাবার পুজো উপলক্ষে উপোস করে থাকেন। তো তারা বাইরের খাবার খেতে পছন্দ করেন না। তো তাদের জন্য এই রেসিপি যেমন হতে পারে, বাবার ভোগের জন্য কিন্তু এই রেসিপি একদম হতে পারে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এর জন্য প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি 2 চামচ মতো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ফ্যাট দুধ। তোমরা কিন্তু যেকোনো দুধ দিয়েই করতে পারো। তো ফুল ফ্যাট দুধ হলে কিন্তু এর টেক্সচার ভীষণই ভালো আসবে এবং খেতেও ততোধিক ভালো লাগবে। তো আমি এখানে ফুল ফ্যাট দুধই ব্যবহার করছি 1 লিটার। দুধটাকে বেসিক্যালি আমাদের কিন্তু ফুটিয়ে ফুটিয়ে একদম রাবড়ি ফর্মে নিয়ে আসতে হবে। হাফের থেকেও কম কিন্তু আমাদের করতে হবে। তো গ্যাসের ফ্লেম কিন্তু এখন হাই আছে, দুধটা ফুটতে থাকুক। এই সময়ের মধ্যে আমি কিন্তু সাবু নিয়ে নিয়েছি 1.25 কাপ এবং নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ মাখানা এবং 1/4 কাপ আমি এখানে ব্যবহার করছি ভাজা চীনা বাদাম এবং সেটা খোসা ছাড়ানো। তো সেটাই আমি এখানে ব্যবহার করছি। আমি কিন্তু দুধটা আরেকটা গ্যাসে ট্রান্সফার করে দিয়েছি। তো সেটাকেও কিন্তু আমি মাঝে, মাঝে নাড়তে থাকছি। সাবুদানা মাখানা এবং চিনাবাদাম আমাদের কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে। নাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে এবং পুড়েও যেতে পারে। তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমাদের কিন্তু ধৈর্য সহকারে একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভাজতে হবে না। যখন দেখবে মাখানাটা এরকম ক্রাঞ্চি হয়ে গেছে, তো তখনই কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এবং এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো দেখো, সাবুদানা ভাজা হয়েছে কি করে বুঝবে? আমি একটি বাটির উপরে কয়েকটি সাবুদানা দিয়ে দিলাম এবং আরেকটি বাটি দিয়ে আমি কিন্তু প্রেস করে দেখাচ্ছি যে সাবুদানাগুলো কিন্তু একদমই গুঁড়ো, গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো তাহলে বুঝতে হবে কিন্তু আমাদের সাবুদানাটাও ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিতে পারো। তো দেখো, দুধটা কিন্তু আমাদের ফুটে গেছে। আমাদের কিন্তু এইভাবে সাইডে যে দুধের সরটা জমে যায়, আমাদের কিন্তু সেটাও দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে হাতার সাহায্যে। দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু অনেকটাই রিডিউস হয়ে গেছে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো আমি এখানে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি। তো চিনি দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি কিন্তু মিডল ফ্লেমে রেখে দিয়েছি। দুধটা আরেকটু থিক হবে। তো দেখো, আমাদের কিন্তু সাবুদানা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। আমি মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি এবং দেখো একদম ফাইন গুঁড়ো করে নিয়েছি। একদম কিন্তু ফাইন হবে না। আমাদের নুনের যে টেক্সচার হয় না, তো সেই টেক্সচারটাই আসবে। তো আমি কিন্তু তাও একবার ছেঁকে নিচ্ছি। মোটা ছাঁকনি কিন্তু ব্যবহার করতে হবে। তো যদি কোনো বড় চান্স থেকে থাকে তাহলে কিন্তু এই ছাঁকনিতে ছেঁকে নিলেই কিন্তু সেটা বেরিয়ে আসবে। এই মোটা চান্স যদি থেকে যায় তাহলে কিন্তু বরফিটা একদমই ভালো লাগবে না খেতে এবং টেক্সচারও কিন্তু ভালো আসবে না। তো দেখতেই পাচ্ছ আমাদের ছাঁকা হয়ে গেছে, কিছুটা বেরিয়েছে। তোমরা কিন্তু এগুলো আবার ফাইন করে গুঁড়ো করে মিশিয়ে দিতে পারো। তো আমি এটাকে বাদ দিয়ে দিলাম। তো এটুকুই আমি ব্যবহার করব। দুধের দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে এড করে দিচ্ছি ২ চামচ মতো, ২ টেবিল চামচ আমি এখানে এড করছি। দুধের উপরে যে সর বা মালাই জমে, তো সেটাই আমি এড করছি। এখানে কিন্তু এর টেক্সচারটা ভীষণই ভালো আসবে। খেতে কিন্তু একদম মিষ্টির দোকানের মতো স্বাদ হবে। একদম মাওয়া কালাকাঁদ যেটা হয়, তো সেরকমই লাগবে তোমাদের খেতে। দেখতেই পাচ্ছ দুধের টেক্সচার কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই স্টেজে কিন্তু ১.৫ কাপ মতো দুধে এসে দাঁড়িয়েছে। তো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে রাবড়িটা। তো আমি কিন্তু এবার এটা নামিয়ে সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি গ্যাসে সেম ফ্রাই প্যান বসিয়েছি এবং এর মধ্যে এড করে দিয়েছি ২ টেবিল চামচ ঘি এবং আরেকটি ঘিটা মেল্ট হচ্ছে। তো ততক্ষণে আমি একটি থালার মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি। এই থালার মধ্যেই কিন্তু আমি বরফিটা সেট করব। তো তোমরা তোমাদের যেকোনো বাড়িতে ট্রে থাকলে বা এরকম থালা থাকলে তোমরা কিন্তু তাতেই কিন্তু এভাবে ব্রাশ করে
তো সেট করতে পারো। তো দেখো ঘি মেল্ট হয়ে যাওয়ার পর আমি এখানে ২ টেবিল চামচ মতো কুচনো কাজু বাদাম দিয়েছি। তো সেটাকে আমি ১ মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এরপর বাকি ফ্রাইটা আমরা যে এই সাবুদানা মাখানা এবং চিনাবাদামের গুঁড়োটা বানিয়ে রেখেছি, তো সেটাই তার সঙ্গে একসাথে কিন্তু ফ্রাই হয়ে যাবে। তো আমাদের কিন্তু লো ফ্লেমেই ফ্রাই করতে হবে। আস্তে, আস্তে নাহলে কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। যদিও কালারটা একটু চেঞ্জ হয়েছে, চেঞ্জ হবেই একটু ফ্রাই করলে। তো চেষ্টা করতে হবে যতটা সম্ভব কালারটাকে ধরে রাখা যায়। তো দেখো আমাদের কিন্তু ফ্রাই হয়ে গেছে। ৩-৪ মিনিট আমি ফ্রাই করে নিয়েছি। এগুলো আগে থেকেই ফ্রাই করা ছিল। তো তারপরেও আমি ঘিতে ৩-৪ মিনিট ফ্রাই করে নেওয়ার পর আমরা যে রাবড়িটা বানিয়ে রেখেছিলাম, তো রাবড়িটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং কন্টিনিউয়াসলি কিন্তু এই স্টেজে নাড়তে হবে একদমই লো ফ্লেমে। যেন কোনো এর মধ্যে গুটলি না হয়ে যায় বা ল্যাম্পস না পড়ে যায়। তো আমাদের কিন্তু ভালোভাবে এভাবে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে হবে। যখন দেখা যাবে একদম সমস্ত মিশ্রণ একত্র হয়ে যাচ্ছে এবং এর থেকে ঘি রিলিজ করে দিচ্ছে, তখনই বুঝতে হবে আমাদের কিন্তু এই মিক্সচারটা রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ মিক্সচারটা একত্র হয়ে গেছে এবং ঘি রিলিজ করে দিয়েছে। আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে আমি কিন্তু থালার মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এবং সঙ্গে, সঙ্গে কিন্তু স্প্যাচুলার সাহায্যে আমাদের কিন্তু সেট করে নিতে হবে। নাহলে কিন্তু পরে সেট করতে প্রবলেম হবে। তো দেখো স্প্যাচুলার সাহায্যে এইভাবে কিন্তু আমি চেপে, চেপে সমান করে দিলাম এবং এক্সট্রা যে ঘিটা আছে তো সেটাকে আমি বার করে নিচ্ছি এবং ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম কুচি গার্নিশিং এর জন্য। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতেই পারো এবং ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ শুকনো গোলাপ ফুলের পাপড়ি। এটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে গার্নিশিং করলে এবং স্প্যাচুলার সাহায্যে চেপে, চেপে ভালো করে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের কিন্তু সেট হয়ে গেছে। আমি কিন্তু এবারে রুম টেম্পারেচারে ১ ঘন্টা মতো ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু এরপরে কাট করব। ছুরিতে একটুখানি কিন্তু ঘি বা তেল লাগিয়ে নিতে হবে। নাহলে কিন্তু একটু চিপচিপি হয়ে যেতে পারে বা লেগে যেতে পারে ছুরির গায়ে। তো সেই জন্যই একটু ঘি বা তেল কিন্তু ব্রাশ করে নিতে হবে। এবার তোমরা তোমাদের মন পছন্দ শেপ অনুযায়ী কাটতেই পারো। আমি এখানে স্কোয়ার শেপেরই কাটিং করব। তো ১ম এ মাঝ বরাবর আমি কেটে নিলাম। আমি একটু বড় সাইজেরই করছি এবং থিকনেসও একটু মোটা রেখেছি। আমরা যে দোকানে কালাকাঁদ কিনতে পাওয়া যায় কিনে থাকি সাধারণত, তো সেই রকমই কালাকাঁদের শেপেরই আমি কিন্তু বানিয়েছি। সেরকমই থিকনেস রাখার চেষ্টা করেছি। এরপর কিন্তু অপোজিট দিক থেকেও সাইডের যে আমাদের অসমান অংশটা ছিল সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবং কালাকাঁদের শেপে কিন্তু আমি এটা কাট করে নিচ্ছি। একদমই কিন্তু ঠান্ডা করার পর কাট করতে হবে, নাহলে কিন্তু ছুরিতে লেগে যেতে পারে। দেখো আমাদের কাটিং কিন্তু হয়ে গেছে। এরপর আমি এটাকে তোমাদের তুলেও দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় এবং কতটা টেম্পটিং। তো দেখো একটা আমি ভেঙেও দেখাবো তোমাদের। একদমই তোমাদের মনে হবে যে দোকান থেকে কালাকাঁদ কিনে এনেছো। দেখো তোমরা কিন্তু এটা এবার কিন্তু আমি এটা প্লেটিং করে দিচ্ছি। তোমরা এটা এয়ারটাইট কন্টেনারে রেখে ১ সপ্তাহ মতো কিন্তু বাইরে রেখেই তোমরা কিন্তু এনজয় করতে পারবে। ফ্রিজে রাখার দরকার নেই। ফ্রিজে রাখলে কিন্তু একটু দাঁতের মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্যই তোমরা রুম টেম্পারেচারেই কিন্তু রেখে এনজয় করতে পারো। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। তোমাদের জন্য রইল রেসিপি। নমস্কার, ধন্যবাদ।